চলমান অর্থনৈতিক সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদেরা। তাদের মতে সামগ্রিকভাবে অর্থনীতি ভঙ্গুর ও অস্থিতিশীল অবস্থায় থাকলেও সরকার সংস্কারের পথে হাঁটছে না। দেশ থেকে পুঁজি পাচার হচ্ছে এবং ব্যাংক খাত রয়েছে বিশৃঙ্খল অবস্থায়। ঋণের সুদ পরিশোধে ব্যয় বেড়েই চলছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যেও সরকার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী অন্যায় সুবিধা পাচ্ছে। শীর্ষস্থানীয় অর্থনীতিবিদেরা আরও মনে করেন যে প্রস্তাবিত বাজেটে অর্থনীতির চলমান সংকট মোকাবিলায় তেমন কোনো উদ্যোগ নেই। বাজেটে সাধারণ করদাতা ও পরিশ্রমী উদ্যোক্তাদের সুবিধা দেয়া হয়নি, সুবিধা পেয়েছেন কালো টাকার মালিকেরা। দর্শক, আজ এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করতে চাই। আমাদের বিষয়, অর্থনীতিতে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে কেন। স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে, সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালুর রহমান। ওয়ালুর রহমান ভাই, গতকাল সোমবার একটি সভা হয়েছে, সেখানে আসলে আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদেরা এই কথাগুলো বলেছেন। শুরুতে দর্শকদের যেটি বলছিলাম, অর্থনীতির সংকট বা আমাদের যে অর্থনৈতিক চাপ, সেসব নিয়ে তো আমরা অনেক আলাপ করেছি দীর্ঘ সময় ধরে। আমি প্রথমেই জানতে চাইবো যে এই যে সংকট, এই সংকট একে তো অর্থনীতিবিদরা মানে আশঙ্কা করছে যে আরো গভীর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, একটা আশঙ্কা রয়েছে। আমি প্রশ্ন করতে চাই যে এই সংকট এত দীর্ঘ হচ্ছে কেন? এটা মূলত আলোচনাটা হয়েছে বাজেটের প্রেক্ষাপটে। বাজেট হয়ে গেল মাত্র কয়েকদিন আগে, এবং বাজেটটা কেমন হলো সেটা নিয়েই মূলত আলোচনা ছিল। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথভাবে তারা এইটা আয়োজন করেছিল আলোচনা। শীর্ষস্থানীয় সমস্ত অর্থনীতিবিদরা, যেটা আপনি বললেন, তারাই সেখানে অংশ নিয়েছিলেন এবং অর্থনীতির যে অবস্থা সেটা নিয়েই তারা আলোচনা করেছেন, বলেছেন যে পরিস্থিতি আসলে কেমন এই মুহূর্তে। আমরা, যেটা আপনি বলছিলেন, আমরা আলোচনা করেছি যে সংকটটা দীর্ঘ সময় ধরেই আসলে চলছে বাংলাদেশে। ওনারা যে মেসেজটা দিচ্ছেন সেটা হলো যেটা আরো দীর্ঘায়িত হতে পারে, সেই আশঙ্কাটা ওনারা করছেন। এর কারণগুলো তারা বলেছেন, যেমন এর আগে তারা প্রেক্ষাপটটা বলেছেন যে কোন প্রেক্ষাপটে আসলে বাংলাদেশে বাজেটটা দেওয়া হয়েছে, এবং তারা এই কথাটা বলেছেন যে বাজেটটা কেমন হলো তার চেয়েও, আলোচনার চেয়ে বরং প্রেক্ষাপটটা কি সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানেই বলেছেন যে অর্থনীতিতে বিভিন্ন রকমের সংকট আছে। আপনি শুরুতেই বললেন যে কি মানে বিষয়গুলো হচ্ছে, পুঁজি পাচার হচ্ছে, মূল্যস্ফীতি আছে, রিজার্ভের একটা বড় সমস্যা আছে, ব্যাংক ঋণ নিয়ে সমস্যা আছে, খেলাপি ঋণের সমস্যা আছে। এই বিষয়গুলো ওনারা বলেছেন এবং বলছেন যে দীর্ঘ সময় ধরেই যেহেতু এই সমস্যাটা হচ্ছে, ওই সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্যে, এগুলোর সুরাহা করার জন্যে যে ধরনের ব্যবস্থা আসলে নেওয়া দরকার ছিল, এটা বাজেট বা বাজেটের বাইরেও, সেইগুলো আসলে হচ্ছে না। এবং সেটা হচ্ছে না বলে আসলে মূল সমস্যাটা হচ্ছে। তারপরে ওনারা আরেকটা জিনিস যেটা বলেছেন সেটা হলো যে বিশেষ একটা গোষ্ঠীকে আসলে সুবিধা দেওয়া হচ্ছে, এবং এই যে বিশেষ গোষ্ঠীকে যে সুবিধা দেওয়ার অভিযোগটা, এটা কিন্তু নতুন কিছু না, অনেকদিন ধরেই কিন্তু এটা আছে। এবং এবারের বাজেটেও যে বিশেষ সেই গোষ্ঠীকে এই যে সুবিধাটা দেয়া হচ্ছে, ওনারা মনে করছেন যে এই কারণেই আসলে এই সংকটটা দীর্ঘায়িত হচ্ছে। এই সংকট থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে যে ধরনের সংস্কার কর্মসূচি করা দরকার আছে, যে ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে, এই যে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ারটাকে যে বন্ধ করা দরকার আছে, এগুলো যদি না করা হয় তাহলে এই সমস্যা থেকে সমাধান হবে না। তো সেই কারণে তারা বলছেন যে তারা কোনো সমাধান দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, কিছু হয়তো এক্ষেত্রে বলা হয়েছে সমাধানের, কিছু হয়তো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু যে মাত্রায় আসলে মানে আসলে ব্যবস্থা নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, যতটা গভীর এবং চিন্তাপ্রসূত আসলে ব্যবস্থা নেওয়া দরকার, সেটা তারা দেখতে পাচ্ছেন না। এবং সে কারণে যেমন একজন অর্থনীতিবিদ বলছেন যে বাজেটের কথাই উনি বলেছেন যে বাজেটটা হলো একটা যূপকাষ্ঠে বাঁধা একটা পশুর মতো একটা অবস্থা, যার আসলে কিছুই করার নেই। সো বাজেট একটা দেয়া হয়েছে, কিন্তু এই বাজেট দিয়ে আসলে কোনো ধরনের কোনো কিছু পাওয়া যাবে বা সমস্যার সমাধান হবে, সেটা আসলে উনি এটা দেখতে পাচ্ছেন না। এবং এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা। তারা বলছেন যে রাজস্ব আদায়ের ব্যাপারে আসলে যে ধরনের প্রক্ষেপণ করা হয়েছে সেটা শেষ পর্যন্ত হবে না, সেটাই তারা মনে করছেন। ব্যাংক খাতের যে সমস্যা দীর্ঘদিন ধরে আছে, সেই সমস্যার তারা ওই অর্থে কোনো সমাধান দেখছেন না।
এই বিষয়গুলোই তারা বলছেন যে এটা দীর্ঘমেয়াদী, শেষ পর্যন্ত এটা হবে এবং খুব সহজে এই সমস্যা থেকে বাংলাদেশের অর্থনীতি বেরোবে, এরকম কোনো সিলভার লাইনিং যদি আমরা বলি, কোনো আশার আলো তারা এই মুহূর্তে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন না। এবং এই যে বাজেট নিয়ে অর্থনীতিবিদরা ওনারা এক ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন। বাজেট তৈরির সময় আসলে এই বিষয়গুলোকে কতটুকু আমলে নেওয়া হয়, বা আমি জানতে চাইছি ডিসকাশনটা আসলে কিভাবে হয়, মানে বাংলাদেশের অর্থনীতিবিদরা কি ভাবছেন না ভাবছেন এই বিষয়গুলোকে বাজেট তৈরির সময় আমলে নেওয়ার কোনো একেবারেই আসলে হয় না। সত্যিকার অর্থে আসলে সেটা হয় না এই কারণে যে বাজেটটা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, সাথে আরও অনেকেই এই ব্যাপারে সাহায্য করেন। ট্যাক্সের পার্টটা যেমন করে এনবিআর, এরকমভাবে সরকারের বিভিন্ন যে দপ্তরগুলো আছে তারা তাদের যে চাহিদা সেটা জানায়, কি করতে হবে সেটা, মানে তাদের পক্ষ থেকে কি করা দরকার সেই বিষয়গুলো জানায়, তাদের কি ধরনের কর্মসূচি আছে, উন্নয়ন কর্মসূচি সেটা জানায়। বাট সব কিছু মিলে অর্থ বিভাগ শেষ পর্যন্ত আসলে বাজেটটা চূড়ান্ত করে। এখন এইখানেই আসলে এই ব্যাপারটা এসেছে যে আসলে যখন বাজেটটা তৈরি হয়েছে, অর্থনীতিবিদরা শুধু না, আরও অনেকেই এর আগে কথা বলেছেন, বিভিন্ন রকম পরামর্শ তারা দিয়েছেন। সেই কারণেই গতকালকের যে এটা হলো বাজেট নিয়ে আলোচনাটা, সেখানে ওই বিষয়টা এলো যে আসলে অর্থমন্ত্রী কাদের কথা শুনেছেন এই বাজেট তৈরি করার ক্ষেত্রে, এবং সেখানে একটা পরিষ্কারভাবেই একটা বক্তব্য এসেছে এরকম যে আসলে মূলত 3টা শ্রেণীর কথা আসলে অর্থমন্ত্রী শুনেছেন এই বাজেটটা যখন তৈরি করা হয়েছে। এক নম্বর হলো অলিগার্ক। শব্দটা আমাদের এখানে খুব পরিচিত শব্দ না, কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে আসলে এই শব্দটা খুব এখন ব্যবহার করা হয়। অলিগার্ক এটা আসলে বেসিক্যালি রাশিয়ান যারা ধনী লোক, ওদের ক্ষেত্রে এটা আসলে ব্যবহার করা হয়। অলিগার্ক তারাই যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সম্পদ এটা ব্যবহার করে নিজের বিত্ত যারা তৈরি করে। তো এখানে বেসিক্যালি তারা রাষ্ট্রের যে সুযোগ সুবিধা সেটাকেই তারা ব্যবহার করে, কিন্তু আমরা যাদের বলি আমলা না, তারা আমলা না, এরা আসলে ব্যবসায়ী। এরা আসলে ব্যবসায়ী, এবং এদের আসলে খুব সহজ ভাষায় যদি আপনি বলতে পারেন বাংলা শব্দ হিসাবে লুটেরা ধনিক গোষ্ঠী ধরনের একটা, আপনি এটা যদি ব্যবহার করেন যে তারা লুটপাট করে আসলে বড়লোক হচ্ছে, ধনী হচ্ছে, এবং সেই টাকাগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশে পাচার করে, সেখানে তারা আরো বাড়ি কেনে, সেখানে তারা একটা লাক্সারিয়াস একটা লাইফস্টাইল তারা আসলে ফলো করে। তো এই অলিগার্ক, মানে এটা বলা হচ্ছে যে এই অলিগার্কদের মানে কথা শোনা হয়েছে, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো যে আসলে এখানে যেটা অর্থমন্ত্রী যেটা শুনেছেন সেটা হলো আইএমএফ এর কথা শুনেছেন। আমরা জানি যে বাজেটের আগেই আইএমএফ এর একটা টিম বাংলাদেশে এসে ঘুরে গেছে এবং তারা বিভিন্ন রকম পরামর্শ দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আইএমএফ এর একটা ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। সো বিভিন্ন রকম শর্ত আইএমএফ দিয়ে রেখেছে, সেই শর্তগুলো কিন্তু সরকারকে পালন করতে হচ্ছে। যেমন আমরা জানি এনবিআর এর যে কর প্রস্তাব, তার পেছনে এই আইএমএফ এর শর্ত একটা বড় ভূমিকা পালন করছে। এই কারণে যে আইএমএফ বলেছে যে বাংলাদেশকে আরো বেশি রাজস্ব আদায় করতে হবে, সেই রাজস্ব আদায় করতে যে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কর বেড়েছে, যেখানে কর অবকাশ ছিল সেখান থেকে অনেকগুলো আসলে তুলে দেওয়া হয়েছে, ভর্তুকির ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরকম অনেক ব্যাপার আছে। সো দ্বিতীয় ব্যাপারটা হলো আইএমএফ, আর তৃতীয় যেটা সেটা হলো আমলা, যাদের কথা আপনি বললেন, যাদের কথা আমি বলছিলাম, যারা আসলে সেই বাজেটটা তৈরি করছেন বা এটার সাথে বাজেট প্রণয়নের সাথে কোনো না কোনো ভাবে তারা জড়িত আছেন। এখন এইখানে হলো একটা বড় বিষয় যে বাজেটটা দেয়া হচ্ছে সংসদে, আলোচনা করবেন রাজনীতিবিদরা, কিন্তু বাজেটটা ওনাদের মানে অর্থনীতিবিদদের বক্তব্য যে এটা আসলে তৈরি করছেন আমলারা, এবং তাদের কথা শুনেই আসলে অর্থমন্ত্রী এটা তৈরি করেছেন। সো এখানে স্বাভাবিকভাবেই হয়তো আমলাদের যে স্বার্থের ব্যাপারটা সেটা হয়তো এখানে বেশি কাজ করেছে। তো এইটা বলেছেন যে এই 3 শ্রেণীর কথা অর্থমন্ত্রী শুনেছেন, তাহলে শোনেননি কার কথা? এটা একটা বড় একটা আসতে পারে যে কাদের কথা শোনেননি। সেখানেও এটা বলেছেন, যেমন এটা হোসেন জিল্লুর রহমান অর্থনীতিবিদ, উনি এটা বলেছেন যে 2টো শ্রেণীর কথা আসলে এখানে শোনেননি একেবারেই অর্থমন্ত্রী। সেটা হলো একটা হলো পরিশ্রমী উদ্যোক্তা যারা আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, পরিশ্রম করেন, সৎভাবে করেন, তাদের কথা আসলে অর্থমন্ত্রী শোনেননি। কারণ কর যেভাবে এটা বাড়ানো হয়েছে সেটা আসলে তাদেরকে এফেক্ট করবে। সেকেন্ড হলো কর্মী যারা আছে, এইটা হলো দ্বিতীয়, যারা
পরিশ্রম করে কাজ করছেন, তারা মানে নিজেদের আয় পরিবারের জন্যে তারা পরিশ্রম করছেন, তাদের কথাও আসলে অর্থমন্ত্রী শোনেননি। এবং এইটাই হলো ওনাদের যে কাদের কথা শুনলেন কাদের কথা শুনলেন না, এখান থেকেই পরিষ্কার হচ্ছে বাজেটের দর্শনটা আসলে কি হচ্ছে। এবং এটা আলটিমেটলি সাধারণ মানুষকে খুব বেশি সাহায্য করবেন না, সহায়তা করবেন না, সাপোর্ট দেবেন না, এইটাই হলো বেসিক্যালি ওনাদের আশঙ্কার বিষয়। সেটাই এই উদ্বেগের বিষয়টাই কিন্তু তারা গতকালকে তুলে ধরেছেন। ওয়ালুর রহমান ভাই, আমাদের সময় একেবারে শেষ, কিন্তু একটা বিষয় আসলে না বললেই নয়। যেমন আমি রাজস্ব আয় বা খাত বা ব্যাংক খাত বা মূল্যস্ফীতি, আমি যেটাই বলি, ডলার সংকট, মানে এগুলো কিন্তু একের পর এক, মানে অর্থনীতির সংকটগুলো নিয়ে যদি আলাদা আলাদা করে কথা বলা শুরু করি তাহলে আসলে অনেক সময় লাগবে। সবই চলছে একেবারে। এবং এবারের আগের বারেও কিন্তু বাজেটের আগে আমরা বারবার এই বিষয়টি আলাপে এসেছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে বাজেটের লক্ষ্য। তো আসলে সমাধানটা কি? মানে অর্থনীতিবিদরাও যখন হতাশ হয়ে যান বাজেট ঘোষণার পরবর্তী তাদের যে বিশ্লেষণ, তাহলে সমাধানটা কি? সমাধান আসলে খুব কঠিন হবে। মানে একেবারে এই আপনার কি মনে হয়? মূল্যস্ফীতির ব্যাপারটা এই মুহূর্তে সবচেয়ে সাধারণ মানুষকে বেশি ভোগাচ্ছে। আমরা জানি যে 10-এর কাছাকাছি চলে গেছে। সো 10-এর কাছাকাছি যখন চলে যায় তখন সাধারণ মানুষ যার নির্দিষ্ট ইনকাম, তার তো আয় সেই অনুযায়ী বাড়ছে না। আমাদের মানে বিভিন্ন রকম যে সরকারি উপাত্ত আছে, পরিসংখ্যান আছে, তাতেই দেখা গেছে যে মূল্যস্ফীতির তুলনায় মানুষের গড় আয় কিন্তু কম বাড়ছে এখন। যদি তাই হয় তার মানে তাকে অতিরিক্ত মানে আয়ের চেয়ে বেশি তাকে আসলে খরচ করতে হচ্ছে। আয় বৃদ্ধির চেয়ে ব্যয় বৃদ্ধি বেশি হচ্ছে এখানে। আমরা জানি যে আসলে পরিস্থিতি অনেক দিন ধরেই খারাপ এবং আমরা এটা নিয়ে অনেক দিন আলোচনা করেছি। আশা করা হচ্ছিল যে বাজেটে ওরকম কোনো পদক্ষেপ থাকবে কিনা। মূলত বাজেটে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরাসরি পদক্ষেপ সাধারণত কম থাকে। কিছু থাকে হলো শুল্ক প্রস্তাবের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মূল কাজটা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের, এবং যে মুদ্রানীতি আছে তার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। আমরা জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক আসলে কোনো ব্যবস্থা নেয়নি। এটা সুদের হার বাড়ানো হয় সাধারণত। এটা হলো একটা অর্থোডক্স একটা কাজ, একটা চিন্তা যে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কাজটা করা হয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সুদের হার বাড়ানো হয়নি, বা সেন্ট্রাল ব্যাংক তার সুদের হার একই জায়গায় রেখেছিল। আমরা মাত্র দেখেছি যে মাত্র কিছুদিন আগে এই কাজটা করেছে বাংলাদেশ ব্যাংক, যেটা অর্থনীতিবিদরা বলছেন যে কমপক্ষে 2 বছর দেরি হয়ে গেছে। এই 2 বছরে কিন্তু সাধারণ মানুষ ভুগেছে। এখন ব্যাপারটা হলো যে এর ফলে কি কমবে? বাজেটে বা মুদ্রানীতিতে পরিবর্তনের ফলে কি আসলে মূল্যস্ফীতি কমবে? অর্থনীতিবিদরা কিন্তু আসলে ঠিক নিশ্চিত নন যে আসলে এটা কমবে। কারণ যে বললাম যে দেরি হয়ে গেছে অলরেডি। যদিও আন্তর্জাতিক বাজারে অনেক পণ্যের দাম কমেছে, কিন্তু যেহেতু এখানে দেরি হয়ে গেছে, মূল্য প্রত্যাশা বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, সো সেই যখন মূল্য প্রত্যাশা হয়, ব্যবসায়ীরা যখন মনে করে যে আমি একটা পণ্য যদি আমি রেখে দেই কালকে এটার দাম বাড়বে, তাহলে পরে সে কিন্তু ওই পণ্যটা রেখে দিচ্ছে। আজকেই যেমন খবর আছে ভারতে পেঁয়াজের দাম 30 থেকে 50% বেড়ে গেছে। এখন যদি ভারতে পেঁয়াজের দাম বাড়ে, এটার ইম্প্যাক্ট আমাদের এখানেও পড়তে পারে। কিন্তু তবে অর্থনীতিবিদরা এই কথাও বলছেন যে যদি সরকার তার যে খরচ যদি সেটা কমায়, কারণ সরকারের খরচের কারণে কিন্তু সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে অনেক টাকা ঋণ নিতে হবে। সরকার যদি এখন খরচটা কমায় তাহলে তাকে কম ঋণ নিতে হবে এবং বাজারে মানি সাপ্লাইটা কম হবে। যদি তাই হয়, অর্থনীতিবিদরা মনে করছেন যে তাহলে হয়তো আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মূল্যস্ফীতি কমে আসতে পারে এবং অর্থ বছর মানে আগামী জুনে হয়তো এটা কিছুটা হয়তো কমবে। 6.5 এবারে টার্গেট করা হয়েছে যে আগামী জুনে এটা 6.5 হবে, 6.5% হয়তো তার কাছাকাছি যাবে। কিন্তু সেটাও যাবে কিনা সেটা নিয়েও কিন্তু আসলে সবাই এখন পর্যন্ত একমত না। এই কারণে যে দাম যেভাবে আসলে বাড়ছে, সেখানে এই সরকারি ব্যবস্থা কতখানি কাজ করবে এই ব্যাপারে কিন্তু অর্থনীতিবিদরা এখনো নিশ্চিত নন। ধন্যবাদ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সামনে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আরো আলাপ হবে। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালুর রহমান। আমরা আলাপ করলাম অর্থনীতিতে সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে কেন। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলো। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।